আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল পিয়ার মাসুদ ব্লগে। বন্ধুরা, আপনি কি এই মুহূর্তে ভারত যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা ভারতে যাবেন? আপনার কাঙ্ক্ষিত গেট কি বেনাপোল বর্ডার? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি প্রথমবার বেনাপোল দিয়ে ভারত যান বা এর আগে ভারত যাওয়ার কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলেও এই ভিডিওটা আপনার জন্য। আপনাকে কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা শুনবেন এবং এই গাইডলাইন ফলো করবেন। এতে আপনাকে কোনো দালাল ধরা লাগবে না, কোনো লোককে জিজ্ঞেস করা লাগবে না, শুধু আপনি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমার গাইডলাইনগুলো ফলো করবেন। তো আপনি ভিসা পাওয়ার পরেই প্রথমে যে কাজটা করবেন, আপনি যেখানে থাকেন সেখানেই কোনো সোনালী ব্যাংকের কর্পোরেট অফিস থেকে আপনার ট্রাভেল ট্যাক্সটা দিয়ে ফেলবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে অনলাইন থেকেও আপনি ট্রাভেল ট্যাক্স দিয়ে ফেলতে পারবেন এবং পোর্ট ট্যাক্স, এই দুটো ঝামেলা একেবারে শেষ করে ফেলবেন। এবং এই প্রত্যেকটারই পোর্ট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স 5টা করে ফটোকপি আপনি করে নেবেন। এছাড়াও আপনার পাসপোর্টের প্রথম পেজের 5টা ফটোকপি, আপনার এনআইডির 5টা ফটোকপি, আপনি যে ভিসা নিয়ে যাচ্ছেন সেটার 5টা ফটোকপি, আপনার যদি পূর্বের ভিসা থাকে ইন্ডিয়ান কোনো, তাহলে সেটারও 5টা ফটোকপি নেবেন। এবং করোনা যে সার্টিফিকেট আছে আপনার, সেই করোনা সার্টিফিকেটেরও অবশ্যই আপনি 5টা ফটোকপি নেবেন। এরপরে আপনি রওনা দিবেন আপনার গন্তব্যের উদ্দেশ্যে। বেনাপোল বর্ডারে পৌঁছানোর আগে আরও দুটো জিনিস আপনি আপনার ব্যাগে রেখে দিতে পারেন, একটা কলম আর একটা মাস্ক। এই দুটো জিনিস কিন্তু খুব প্রয়োজন হবে, বিশেষ করে যখন আপনি ভারত প্রান্তে গিয়ে ইমিগ্রেশন করবেন। তো বন্ধুরা, আপনি যখন বেনাপোল বর্ডারে পৌঁছে যাবেন, যদি ট্রেনে যান তাহলে রেল স্টেশনে নামার পরে যদি মাঝরাত্রে নামেন বা ভোর রাত্রে নামেন, তাহলে কিন্তু রেল স্টেশনের বাইরে কোথাও যাবেন না, কারণ দুর্ঘটনা ঘটতে কিন্তু বেশি সময় লাগে না। রাত্রিবেলায় সেখানে নানা ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সুতরাং আপনি রেল স্টেশন চত্বরের মধ্যে থাকবেন এবং রেল স্টেশন থেকে বের হয়েই দেখতে পাবেন একটা গাড়ি, মনে করবেন এটা আপনার জন্যই দাঁড়িয়ে আছে। তারা বেনাপোল বর্ডার যাবে এবং ভাড়া 100 থেকে 120 এর মধ্যেই হবে। তো সেই গাড়িতে আপনি উঠে বসতে পারেন, সেটাও নিরাপদ। এবং এই গাড়ি একদম আপনাকে বর্ডারের কাছাকাছি নিয়ে যাবে। তারপরে সেখানে নামার পরে আপনি অটোতে উঠে, অর্থাৎ একবারে তো গেট বরাবর তারা যেতে পারবে না, গেট বরাবর যাওয়ার জন্য আপনাকে অটোতে উঠতে হবে। অটোতে 20 টাকা দিয়ে ভাড়া দিয়ে গেলেই দেখতে পাবেন যে মাঝরাত্রি থেকেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনিও গিয়ে সেই লাইনে দাঁড়িয়ে যাবেন। এখন কথা হচ্ছে, এই লাইনে দাঁড়ানোর পরে নানা রকম ঘটনা ঘটে। বিভিন্ন রকম দালাল এসে বলবে যে আপনাকে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পার করে দেবে, তাদেরকে এত দিতে হবে, তত দিতে হবে, এবং তারা আপনার কাছে পাসপোর্টটা চাইবে, আপনার কাগজপত্র চাইবে। ভাই, দয়া করে তাদেরকে কোনোভাবেই গুরুত্ব দিবেন না, তাদের কথাতে কান দিবেন না। বলবেন যে ভাই আমার কিচ্ছু লাগবে না। তারা যদি বলে যে ভাই আমাদের সাথে যোগাযোগ না করলে আপনাকে অনেক টাইম লেগে যাবে, যদি এই কথা তারা বলেও, আপনি এগুলো কোনো কান দিবেন না। কারণ একটা কথা মনে রাখেন ভাই, যে যখন আপনি ইমিগ্রেশন লাইনে ঢুকবেন তখন কোনো দালালের বাবার দিন নেই আপনাকে আগে পার করে দেওয়ার। আর এরপরে আরও একটা কমন সমস্যা আপনাকে ফেস করতেই হবে, সেটা হচ্ছে দেখবেন বিভিন্ন গাড়ির যাত্রী, অর্থাৎ দেখা যাচ্ছে দেশ ট্রাভেলস, স্যামোলিয়ানা ট্রাভেলস, এই সমস্ত গাড়ির যাত্রীগুলা বিভিন্ন ট্যাগ বা টোকেন তাদের বুকে মেরে আপনাকে আপনার জায়গা থেকে সরিয়ে দিতে চাইবে। বলবে তারা বাসের যাত্রী, তারা আগে যাবে, এটা নাকি তাদের পারমিশন আছে। কিন্তু এই কাজটা ভুলেও করবেন না। ইমিগ্রেশন এইটা দেখবে না যে আপনি গাড়ির যাত্রী না ট্রেনের যাত্রী নাকি আপনি বিমানের যাত্রী। ইমিগ্রেশনে যে আগে পৌঁছাবে তার ইমিগ্রেশন আগে হবে। সুতরাং এই সমস্ত কথাবার্তায় কোনোভাবেই আপনি কান দিবেন না। আপনি যে লাইনে দাঁড়িয়ে পড়েছেন সে লাইনেই দাঁড়িয়ে থাকুন, এই লাইনে আপনাকে সোজা ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে চলে যাবে। এবং যদি দেখেন যে আপনাকে লাইনেই মাস্ক পরতে বলছে, আপনি মাস্ক পরে নিলেন। সর্বপ্রথমে আপনার কাছে যে ব্যাগেজ থাকবে সেগুলো স্ক্যানার মেশিনে চেক করা হবে, তারপরে আপনি দেখবেন আপনাকেও হয়তো চেক করা হবে। এরপরে আপনি সোজা যাইতে থাকবেন ইমিগ্রেশনের দিকে, সোজা হাঁটতে থাকবেন, ওই লাইনে আপনার আগে কাউকে যেতে দেবেন না। এবং দেখবেন বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশ আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে খেয়াল করে দেখে নেবেন আপনার পাসপোর্টে ডিসবার্স সিল মারা হয়েছে কি না। অনেকেই কিন্তু হয়তো তাড়াহুড়ার কারণে সিল মারতে ভুলে যেতে পারে, এটা কিন্তু কোনো ইমিগ্রেশন কর্মকর্তার দোষ নয়, তবে এটা আপনাকেও দেখে নিতে হবে। তারপরে আপনি সেই সিল নিয়ে আপনি সামনের দিকে এগোতে থাকবেন। এরপরে হয়তো বিজিবি আপনাকে একবার চেক করলেও করতে পারে, না করলেও করতে পারে। এরপর ইন্ডিয়ান ইমিগ্রেশন লাইনে আপনি চলে যাবেন। সেখানে যাওয়ার পরে দেখবেন তাদের ওখানে একটা বসার জায়গা আছে, সেখানে বসবেন। বসার পরে আপনাকে একটা করে ইমিগ্রেশন ফর্ম দেওয়া হবে, সেই ইমিগ্রেশন ফর্মে আপনার ডিটেলসগুলো লিখতে হবে। এর জন্যই আপনাকে কলমের কথা বলেছিলাম, কারণ কলম না থাকলে
তখন এক একজনের কাছে 50 টাকা করে শুধু নেওয়া হয় একটু লিখার জন্য। আপনাকে তো কলম আবার ফেরত দিয়েই দিতে হবে। তো খেয়াল রাখবেন, আপনাকে এই ফর্মটা সুন্দরভাবে পূরণ করতে হবে। এমন কিছুই না, আপনার পাসপোর্টে যা যা মানে আছে আপনার ইনফরমেশন সেগুলোই লিখতে হবে। এরপর সেখান থেকে প্রথমে হয়তো ভারতের স্বাস্থ্য বিভাগ আপনার কাছে আপনার করোনা সার্টিফিকেট চাইতেও পারে, নাও চাইতে পারে। তারপরে আপনি ভিতরে প্রবেশ করবেন, সেখানে আপনার আঙ্গুলের ছাপ নেওয়া হবে, ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন কর্মকর্তারা কিছু জানতে চাইলে সেটা আপনি উত্তর দেবেন। তারপরে দেখবেন আপনার পাসপোর্টে রিসিভ সিল মারা হয়েছে কিনা। এই সিলটা মারা হলে সেখান থেকে আপনি এবার মানে প্রবেশ করবেন হচ্ছে ভারতের ভূখণ্ডে, মূল ভূখণ্ডে। এবং সেখানে হয়তো সর্বশেষ রাজ্য সরকারের পুলিশ আপনাকে চেকিং করতে পারে। তারা জিজ্ঞেস করতে পারে আপনার কাছে কত টাকা আছে না আছে। আর বেশি টাকা তো আপনি সাথে রাখতে পারবেন না, অবশ্যই আপনি ডলার করে নেবেন অথবা আপনি ডলার এন্ডোর্সমেন্ট করে নেবেন। যাই হোক, আপনার আর্থিক বিবরণী তারা জিজ্ঞেস করতে পারে। এরপর সেখান থেকে বের হয়ে দেখবেন যে অনেক ব্রোকার আছে যারা আপনাকে টাকা ভাঙানোর জন্য ডাকবে। এই জায়গাতে আর এক বিপদ ঘটলেও ঘটে যেতে পারে। কারো ডাকে আপনি কোনো চিপায় যাবেন না, আপনি সোজা হাঁটতে থাকুন। দেখতে পাবেন সৌদিয়া বাস কাউন্টারের সামনে বেশ কিছু মানি এক্সচেঞ্জার আছে, এবং সেখানে আপনি আগে জিজ্ঞেস করে নেবেন যে তারা কত রেট দিবে। আমি জীবনে একটা বিশাল বড় বিপদে পড়েছিলাম। আমাকে একবার এক ব্রোকার বলল যে 70 টাকা করে রেট দেওয়া হবে। আমি সেটা ভেবেই সেখানে গেলাম, কিন্তু যাওয়ার পরে আমাকে রেট দেওয়া হচ্ছে 62 টাকা করে। পরে জিজ্ঞেস করলে বলল যে 8% ভ্যাট কেটে নেওয়া হলো। পরে যখন আমি বললাম না, আমি ভ্যাট দেবো না, আপনি আমার টাকা ফেরত দেন, তখন তারা আমাকে টাকাও ফেরত দিতে চায়নি। এক বিশাল ঝামেলা। সো আপনি কিন্তু শুরুতেই কথা বলে নেবেন কোনো প্রকার ভ্যাট দিতে হবে কিনা। তবে আপনি চিপার মধ্যে না গেলে যে সৌদিয়া বাস কাউন্টারের এই পাশ বলেন বা ওই পাশ বলেন, ওপেনে যে সমস্ত প্লেসগুলো আছে এগুলো কিন্তু খুব চমৎকারভাবে আপনাকে রিসিভ করবে, কোনো প্রকার দুই নাম্বারই করবে না। কিন্তু ভিতরে চিপার মধ্যে যারা আছে, দুষ্টুমিটা তাদের মধ্যেই আছে। এবং আপনার যদি ডলার এন্ডোর্সমেন্ট করে নিয়ে যান, আপনি যদি ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে যান, তাহলে ইমিগ্রেশন লাইন পার হয়েই দেখবেন এসবিআইয়ের একটা বুথ আছে, সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো টাকা তুলে নিতে পারবেন। এবং যদি আপনি কার্ড দিয়ে টাকা তোলেন তাহলে একবারে ন্যূনতম 10,000 টাকা তুলবেন, কারণ প্রতিবারে চার্জ করা হবে প্রায় 500 থেকে 600 ইন্ডিয়ান রুপি। সুতরাং আপনি যত টাকাই উঠান না কেন, এই 5 থেকে 600 রুপি আপনাকে চার্জ দিতেই হবে। তো সেখান থেকে আপনি অল্প খরচে অটো করে চলে যাবেন হচ্ছে বনগাঁ। ভাড়া নেবে 50 টাকা। এবং বনগাঁ রেল স্টেশনে নামার পরে সেখান থেকে আপনি শিয়ালদার টিকিট কাটবেন। টিকিট মূল্য নেবে 20 টাকা। শিয়ালদা পৌঁছানোর পরে সেখান থেকে আপনি গাড়িতে করে চলে যাবেন সোজা ধর্মতলা বা মার্কুইজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, যে কোনো জায়গায় আপনার পছন্দ, যেখানে 10 থেকে 15 টাকা ভাড়া নেবে এবং খুব অল্প খরচেই আপনারা কলকাতা পর্যন্ত পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, আরও একটা সমস্যার কথা আপনাদেরকে বলে দিই। যখন আপনারা ইমিগ্রেশন লাইনে দাঁড়াবেন বাংলাদেশ প্রান্তে, অনেকেই অনেক ধরনের ব্যাগ বা পোটলা নিয়ে গিয়ে বলবে, ভাই ওপারে আমার একটা লোক আছে, একটু পৌঁছাইয়ে দিবেন, হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি ওই পারে বলে দিচ্ছি এখানে কিছু জিনিস আছে। ভাই এই সমস্ত কাজ করে নিজের বিপদ ডেকে আনবেন না। যদি পরিচিত লোক হয় করবেন, না হলে নয়।